12 জেলায় তাপমাত্রার পারদ ছাড়ালো 40 ডিগ্রি। আরও 2 দিন থাকবে তীব্রতা। শহরে বনায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে, জানালেন পরিবেশ মন্ত্রী। মালয়েশিয়ায় বন্ধের পথে বাংলাদেশি শ্রম বাঁচে অসাধু চক্রকে দুষছেন অভিবাসন বিশেষজ্ঞরা। নতুন চুক্তি নিয়ে কাজ করছে সরকার। আজ ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম। বিমানবন্দরে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি। হবে ঢাকা দোহা 6 চুক্তি ও 5 সমঝোতা স্মারক সই। দেশে পাল্লা দিয়ে বাড়ছে হৃদরোগ ইনস্টিটিউটে দিনে গড়ে সেবা নেন 300 রোগী। সচেতন হবার পরামর্শ। এবং রাজধানীর রূপনগরে এবার লালসার শিকার 4 বছরের শিশু। ধর্ষকের বাড়ি ঘেরাও ও ভাঙচুর, অভিযুক্ত আটক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ। তাপমাত্রা ওঠানামা করছে 38 থেকে 40 ডিগ্রির মধ্যে। দেশের অন্তত 12 জেলায় তাপমাত্রা 40 ডিগ্রির উপরে। বিভিন্ন জেলায় এ পর্যন্ত হিট স্ট্রোকে মারা গেছে 6 জন। গরমে অতিষ্ঠ জনজীবন। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও 2 দিন থাকবে চলমান তাপপ্রবাহের তীব্রতা। বিশেষজ্ঞরা বলছে জলবায়ুর বিরূপ প্রবাহের কারণে আসছে বছরে তাপমাত্রা আরও বাড়তে পারে। এনআই নাহিদের রিপোর্ট। প্রচণ্ড দাবদাহ দেশ জুড়ে। তীব্র গরমে অতিষ্ঠ মানুষ, প্রাণ যেন ওষ্ঠাগত। চলমান গরমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বাড়ানো হয়েছে ছুটি। তাপমাত্রা শুধু বাড়ছেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপপ্রবাহে দেশের অন্তত 12 অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রির বেশি। এমন প্রচণ্ড গরমে দুর্বিষহ জীবনযাপন করছেন খেটে খাওয়া শ্রমজীবী সহ সাধারণ মানুষ। গরমের জন্য গাড়ি চলা যায় না, বেশি রোদ খুব প্রচুর। মানে পেট মাসার লেগে রাস্তায় নামা হয়েছে। এটা আমার ঘরে বসে থাকলে তো আমার পেটে যাইব না। সংসার তো চলে যাবে না, বেচলে খাইবো কি আর ছেলে বেলে খাইবো কি, কষ্ট করে বেচতে আছি। হ্যাঁ, অতিরিক্ত গরম, দুইজনে কান্না করতেছে। তাও এখন ডাক্তারের কাছে যাইতেছি দেখার জন্য। আমাদের জীবন ও জীবিকা বা আমাদের প্রত্যাহিক জীবনে খুবই একটা মানে ভয়ঙ্কর একটা প্রভাব পড়তেছে। বলতে গেলে যে ভোগান্তির আসলে শেষ নাই। আর গরম নিয়ে যেহেতু কারো কিছু করার নাই। বিশেষজ্ঞরা বলছেন এপ্রিল বাংলাদেশের উষ্ণতম মাস। এ মাসে এমন তাপমাত্রা থাকা অস্বাভাবিক নয়। এই সময়ে এই রকম প্রচণ্ড গরম পড়তে পারে, সেটা স্বাভাবিক। যারা মাঠে বাইরে কাজ করতে বাধ্য হচ্ছেন, নির্মাণ শ্রমিক, যানবাহনের শ্রমিক, আমি সরকারকে অনুরোধ জানাবো যে এই নির্মাণ শ্রমিকদের কাজের সময়টা পুনর্নির্ধারণ করার জন্য। সন্ধ্যার পরে তো তারা কাজ করতে পারে। আগামী বছরগুলোই গরমের তীব্রতা আরও কয়েক ডিগ্রি বাড়বে বলেও জানান এ বিশেষজ্ঞ। এটা দিনে দিনে বাড়তে থাকবে। আর 40-50 বছরে 3 ডিগ্রি 4 ডিগ্রি বাড়বে। এটা প্রশমনে বাংলাদেশের কোনো করণীয় নেই। আমাদের কারণে পৃথিবী উত্তপ্ত হচ্ছে না এবং এটাকে ঠান্ডা করার উপায় আমাদের হাতে নেই। আবহাওয়া অফিস বলছে 24 এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ অপরিবর্তিত থাকবে, তবে এরপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। শুকিয়ে গেছে নদী, নালা, খালবিল, টিউবওয়েলেও উঠছে না পানি। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে কুষ্টিয়ার জনজীবন। পানির অভাবে কৃষকদের চাষাবাদেও দেখা দিয়েছে শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন ভূগর্ভস্থ পানির যত্রতত্র ব্যবহারের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কয়েকদিনের তীব্র দাবদাহে কুষ্টিয়ার নদীগুলোতে কমেছে পানির নাব্যতা। শুকিয়ে গেছে খালবিল, টিউবওয়েলেও উঠছে না পানি। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়াই দুর্বিষহ হয়ে উঠেছে কুষ্টিয়ার জনজীবন। পানির জন্য দূর দূরান্তে ছুটছেন শহরবাসী, তবুও মিলছে না সুপেয় পানি। একটু পানির জন্য যেন হাহাকার অবস্থা শহরবাসীর। পানি বিনে লোক মারা যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। নদী নালা সব শুকা গেছে। টিউবওয়েলে পানি থাকে না, খুবই কষ্ট। খাওয়ার পানির জন্য ওই যদি অনেক দূর 5 মাইল দূর হলেও সেখান থেকে পানি নিয়ে আসা লাগে। পানি খাওয়ার সাথে সাথে গা ঘেমে যাচ্ছে। আর 10 থেকে 15 মিনিট পরের মধ্যে রোদে থেকে লোক মুখ শুকায় যাচ্ছে। আর পুরা মাথাটা মনে হচ্ছে যেন এটা একটা বিদ্যুৎ কেন্দ্র। তীব্র পানি সংকটে কৃষকদের চাষাবাদেও দেখা দিয়েছে শঙ্কা। ধানসহ সব ধরনের ফসল চাষাবাদই হচ্ছে ব্যাহত। ফলে চরম বিপাকে পড়েছে এ অঞ্চলের কৃষকেরা। জমি চাষ দিতে পারছি না, সেচ দিতে পারছি না, ধান কোনোটাই জোতির হচ্ছে না। আমাদের ক্যানালেও পানি নাই, আমাদের পরিস্থিতি খুবই খারাপ।
কিছু ধান লাগাইছি, ধানগুলাও মরে যাচ্ছে। এখন যদি কোনো রকম সেচ পাই তাহলে দেখ কিছু পরিমাণ আমার ঘরে উঠবে, আর না হলে আমরা শেষ। আমরা চাষি আর একদম বসে পড়ো, মাটির সাথে সমান হয়ে যাব। বিশেষজ্ঞরা বলছেন পানির সংকটের অন্যতম প্রধান কারণ ভূগর্ভস্থ পানির যত্রতত্র ব্যবহার ও অপরিকল্পিতভাবে খালবিল ভরাট। আর এই সংকট নিরসনে পরিকল্পিত পানির ব্যবহার নিশ্চিত সহ খালবিল খননের পরামর্শ দিচ্ছেন এই বিশেষজ্ঞ। আমাদের উপর যে জলাশয়গুলো আছে এগুলা যেগুলো ভরাট হয়ে গেছে সেগুলো আবার পূর্বের অবস্থায় ফেরত আনতে হবে, খনন করতে হবে। আমাদের নিচের যে পানি শুধু তুলেই যাচ্ছি না, উপরের যে পানি থাকে সেটাকে এই জায়গা তৈরি করে সেই পানি সংরক্ষণ করে সেচের কাজ সহ আমাদের প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় পানি সেটার প্রয়োজন মেটাইতে হবে এখান থেকে। দ্রুত এই পানির সংকট নিরসন না হলে একদিকে যেমন ফসল উৎপাদনে দেখা দেবে ব্যক্তি, অন্যদিকে চরম হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এদিকে তীব্র দাবদাহ থেকে বাঁচতে বৃক্ষরোপণের জন্য কঠোর আইন প্রয়োগ সময়ের দাবি বলছে সাধারণ মানুষ। এমন দাবির প্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানান, শহরাঞ্চলে বনায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে। ছবিতে দেখানো জায়গাটি একসময়ের আনোয়ারা উদ্যান। গাছপালা কেটে যেখানে এখন রাখা হয়েছে মেট্রো রেল প্রকল্পের সরঞ্জামাদি। ঢাকায় এরকম বহু জায়গায় গাছ কেটে বহুতল ভবন নির্মাণ হচ্ছে। ভবনের আড়ালে গাছের ছায়া তো দূরের কথা, মাটির চিহ্ন পাওয়া মুশকিল। প্রচন্ড গরমে অতিষ্ঠ ঢাকাবাসী। তাপমাত্রা কমার বদলে প্রতিদিন বাড়ছে গরমের তীব্রতা। আবহাওয়াবিদরা জানান, পুরো এপ্রিল জুড়ে থাকবে এ দাবদাহ। এপ্রিল মাসের যে কয়েকদিন বাকি আছে সারা দেশেই মোটামুটি অঞ্চলভেদে প্লাস মাইনাস হতে পারে। আমাদের যে তাপ প্রবাহটা চলছে শুধু মৃদু থেকে মাঝারি না, তীব্র কিংবা অতি তীব্র তাপপ্রবাহ সারা দেশে বয়ে যেতে পারে। কেবল নগরায়ন নয়, সেই সঙ্গে বৃক্ষরোপণের জন্য সরকারের আইন প্রয়োগ করা প্রয়োজন বলে মনে করেন সাধারণ মানুষ। মারাত্মক সাংঘাতিক গরম, সূর্যতাপের রাস্তার তাপের সাথে মিলে মানে হাঁটা চালানো কষ্ট যাচ্ছে। 2 দিন আছে আমি ঢাকা শহরে আসলাম, কিন্তু আপনার বৃক্ষ নাই, আমি সেটা অনুভব করতে পারতেছি। এখন গাছ লাগানোর জন্য কিন্তু বাসার পাশে বা বাসার সামনের দিকে কোনো জায়গা রাখি না। আমেরিকা বা ইউরোপ কান্ট্রির মতো হতো আপনার বাড়িতে গাছ নাই কেন আপনাকে এত টাকা জরিমানা। অবশ্যই আইন করা উচিত এবং আইনের প্রয়োগ থাকা উচিত। অন্যদিকে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে শহরাঞ্চলে বনায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বনায়নটা নগর অঞ্চলে বা শহরে যদি ভালোভাবে করতে পারি পরিকল্পনা অনুযায়ী, তাহলে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বর্ষাকালে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেন সংশ্লিষ্টরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দাবদাহে রোগের চাপ বেড়েছে চট্টগ্রামের হাসপাতালগুলোতেও। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নাজিম, একে তো তীব্র গরম, তার মধ্যে হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ। এই মুহূর্তে এই তীব্র গরমে চট্টগ্রামে কি ধরনের রোগীর চাপ আসলে হাসপাতালে বেশি দেখতে পাচ্ছেন? সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে তীব্র গরম এবং যে তাপদাহ চলছে সেই তাপদাহের কারণে আসলে চট্টগ্রাম নগরের যেগুলো হাসপাতাল রয়েছে সেগুলোতে রোগীর চাপ বাড়ছে। সাধারণত ডায়রিয়া, বমি, হঠাৎ স্ট্রোক এবং যে শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে হাসপাতালের মধ্যে রোগীরা ভর্তি হচ্ছেন। বিশেষ করে বৃদ্ধ এবং যারা শিশু রয়েছেন তারাই এই সমস্যাগুলোতে বেশি পড়ছেন, কারণ চিকিৎসকরা বলছেন যে তীব্র তাপদাহ চলছে বা যে গরম চলছে সেই গরমের কারণে আসলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নার্ভাসনেস তৈরি হয়েছে। আমরা সকাল থেকে চট্টগ্রাম নগরে যেসব সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে সেগুলোতে আমরা খোঁজ নিয়েছিলাম। প্রায় সবগুলো হাসপাতালে আসলে গরম জনিত যেসব রোগ রয়েছে সেসব রোগ নিয়ে আসলে সাধারণ মানুষ বেশি করছেন, বিশেষ করে বৃদ্ধরা। আর হঠাৎ আসলে বলা যায় যে কোনো সময় হঠাৎ করে শরীরে জ্বর চলে আসা এবং ডায়রিয়া দেখা দেওয়া, এইসব বিষয় নিয়ে আসলে একদম উদ্বিগ্ন হয়ে পড়েছেন নগরবাসী। কারণ চিকিৎসকরা বলছেন যে এই তীব্র তাপদাহের কারণে যে কোনো কারো আসলে হঠাৎ করে জ্বর চলে আসা এবং ডায়রিয়া চলে আসা এটা কিন্তু ভালো লক্ষণ নয়। কারণ হচ্ছে যে যদি যে কোনো কারো এইসব লক্ষণ দেখা যায় তারা দ্রুত যেন চিকিৎসকের পরামর্শ নেয় এবং নিকটস্থ যেসব হাসপাতাল রয়েছে যেগুলো চিকিৎসা নেওয়া। পাশাপাশি আমরা আশপাশে যেসব উপজেলা রয়েছে ওসব উপজেলাগুলোতে খবর নিয়েছিলাম, সেসব উপজেলাগুলোতে আসলে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সাধারণ মানুষ ভিড় করছেন, বিশেষ করে ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট এগুলো নিয়ে করতেছেন। আর শিশুদের নতুন করে নিউমোনিয়ার ভাব দেখা যাচ্ছে, কারণ এই গরমের কারণে সেই ভাব দেখা যাচ্ছে বলে চিকিৎসকরা বলছেন। তবে চিকিৎসকদের পরামর্শ হচ্ছে যে এই তাপ গরম যে চলছে সেটি যতটুকু এড়িয়ে চলা যায়, পাশাপাশি যদি বাসা থেকে বের হয় তাহলে ছাতা বা
সাথে পানি রাখা এবং অনিরাপদ যেসব খাবার রয়েছে সেগুলো যেন পরিত্যাগ করা, পাশাপাশি বিশুদ্ধ পানি পান করার জন্য চিকিৎসকরা বারবার বলছেন। গরমের তাপদাহ নিয়ে এই ছিল আমার কাছে থাকা চট্টগ্রাম থেকে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম চট্টগ্রাম থেকে তীব্র গরমে হাসপাতালে যে রোগীর ভিড় রয়েছে তার সর্বশেষ পরিস্থিতি। কেন্দ্রীয় সিদ্ধান্ত মানতে চাচ্ছে না আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের স্বজনরা। উপজেলা নির্বাচন থেকে স্বজনদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হলেও মনোনয়ন প্রত্যাহার করেনি অনেকে। নির্বাচনে অংশ নেওয়া এই স্বজনদের তালিকা করছেন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। অন্যান্য বার উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হলেও এবার প্রতীক দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রতীকবিহীন স্থানের পর্যায়ে নির্বাচনে প্রভাব বিস্তার করে চলেছেন মন্ত্রী এমপিরা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থেকে এই কাতারে আছেন জেলা পর্যায়ের নেতারাও। প্রথম ধাপের 150 উপজেলায় সবগুলোর প্রায় একই চিত্র। দলীয় প্রধানের নির্দেশনা মানতে যেন অনীহা অনেক মন্ত্রী এমপির আত্মীয় স্বজনদের। তথ্য বলছে দেশে অন্তত 30 উপজেলায় এমপি মন্ত্রীদের স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন, যার মধ্যে সন্তান, আপন ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, চাচা, শ্যালক সহ নানা ধরনের আত্মীয় স্বজনরা রয়েছেন। মনোনয়ন জমার সময় প্রার্থী অপহরণের ঘটনায় তোলপাড় হয় নাটোরের সিংড়া উপজেলায়। নাটোরের ঘটনার পর তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালক লুৎফর কবির রুবেল মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তবে অন্য সব এলাকায় মন্ত্রী এমপিদের স্বজনরা এখনো বহাল তবিয়তে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণাও। অথচ প্রত্যাহারের জন্য হাতে সময় আছে মাত্র একদিন। 3 তারিখে পদত্যাগ করার পর আমি 8 তারিখে 8ই এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র আমি সাবমিট করি। তো তারপরে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যেটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নেই, এটা একটা ষড়যন্ত্র। দলকে সংগঠিত করার জন্য দলীয় সিদ্ধান্ত যেটা দেবেন জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের সাধারণ সম্পাদক মহোদয়, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। দলীয় প্রধানের নির্দেশনা পেয়ে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা কাজ শুরু করেছেন। আমরা যারা খোঁজ নেব কার কার আত্মীয়। এখন ধরেন একটা লোক পলিটিক্যাল, সে আমার আত্মীয় হইতে পারে, সে ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করতেছে, সে যদি নির্বাচন করে সেই ব্যাপারে তো আমাদের কোনো ছে নাই। এখন আমার ছেলে জীবনে রাজনীতি করে নেই, আমি আমার ছেলেকে এলাকায় নির্বাচিত করে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবো, তাহলে যে ছেলেটা ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করছে, সে যাবে কোথায়? আমি এমপি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছে বলেই তো আমি এমপি হয়েছি। তা আমি এমপি হয়েছি, অন্যান্য নেতা কর্মীরা আছে না, তাদেরও তো মূল্যায়নের দরকার। তবে প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষ হওয়ার পর আসতে পারে শাস্তির ঘোষণা। যে একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার আমার আরেক ভাই, ছেলে, শ্যালক, এরাও পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি, তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই? তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। 31 মে থেকে নতুন করে বিদেশি কর্মী নিয়োগের আবেদন নেবে না মালয়েশিয়া। এতে বন্ধ হচ্ছে দেশটিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ। এই পরিস্থিতির জন্য অসাধু চক্রকে আর সরকারের তদারকির অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। অবশ্য বাইরা মহাসচিব বলছেন, গুটি কয়েক এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানোর চুক্তির কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী স্বীকার করছেন, দুষ্ট চক্রের কারণে এমনটা হতে পারে। জানালেন, নতুন চুক্তি নিয়ে কাজ করছে সরকার। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। আগামী 31 মার্চের পর নতুন করে আর কর্মীর চাহিদাপত্র ইস্যু করবে না, এমন ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। ফলে এর আগে ইস্যু করা চাহিদাপত্রে আগামী 31 মে পর্যন্ত দেশটিতে প্রবেশ করা যাবে। এরপর আর বিদেশি কোনো কর্মী সে দেশে প্রবেশ করতে পারবে না। মালয়েশিয়ার এমন সিদ্ধান্তে সংশয়ে পড়েছে নেপাল, মিয়ানমার সহ বাংলাদেশও। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের 70% বেশি বাংলাদেশি হওয়ায় দেশের জনশক্তি ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়ে নতুন করে সংকট দেখছেন। 2 বছর চলে, 3 বছর চলে, আবার 5-7 বছর বন্ধ থাকে, 8 বছর বন্ধ থাকে। আমরা যেটা বলতে চাচ্ছি যে দ্যাট শুড বি এ পার্মানেন্ট সলিউশন। অভিবাসন বিশেষজ্ঞদের অভিযোগ, একটি শক্তিশালী চক্র সরকারের সঙ্গে হাত মিলিয়ে বেশি টাকার লোভে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছে, যার ফলশ্রুতিতে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। দুষ্ট চক্র যখনই বাজার কোনো জায়গায় তৈরি হচ্ছে, একটা ক্ষুদ্র স্বার্থান্বেষী চক্র তাদের এখানে অবস্থান এখানে মানে দৃঢ় করছে, এবং এখানে রাষ্ট্রের যে উদ্যোগ সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখি না যে সেগুলি ভাঙতে পেরেছে। যে গুটিগত রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার শ্রমবাজারটাকে নিয়ন্ত্রণ করছে, এদেরকে নির্বাচন করছে কারা, বা তাদেরকে কাজ করার অধিকারটা কারা দিচ্ছে? প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কেউ কেউ আছেন যারা
খুবই প্রভাবশীল এবং সরকারি জায়গাতেও অথবা রাষ্ট্রীয় পর্যায়ে খুব প্রভাবশালী জায়গায় রয়েছেন এরকম ব্যক্তিরা জড়িত আছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী বলছেন, এই দায় সরকারকেই নিতে হবে। পাশাপাশি শ্রমিক নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া সরকারের একটি চক্রকেও দায়ী করেন তিনি। এটা মালয়েশিয়ান সরকারের সিস্টেম হয়ে থাকে এবং বাকি 14টা দেশ এইভাবেই কর্মী পাঠায়। অবভিয়াসলি উই আর নট ডিফারেন্ট, ইট শুড বি অ্যাপ্লিকেবল ফর আস। বাট ইফ নেপালের 800-900 এজেন্সি সবাই লোক পাঠাতে পারে মালয়েশিয়াতে, ওয়াই নট বাংলাদেশ? ওইখানে কিছু বিশৃঙ্খলা হয়েছে, এই এত কিছু করার পরেও সেই জন্য আমরা বলছি এই সিস্টেম থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এখন হাই টাইম। অন্য সব দেশ যেভাবে লোক না, আমরা সেভাবে আমরাও একই দেশে একই পদ্ধতিতে আমাদের দেশ থেকে লোক যাবে। এটা হলো নাম্বার 1, আমাদের এগ্রিমেন্টে এটা আসা উচিত। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলছেন, 31 মের পর নতুন চুক্তিতে শ্রমিক পাঠাতে দুই দেশের সঙ্গে আলোচনা চলছে। আমাদের 5,30,000-এর মতো চলে গেছে, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো যাবে। এরপরে নতুন কন্ট্রাক্ট হইতেছে। সিন্ডিকেট এটা দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক তাদের মধ্যে আছে, থাকবে, সেটা আমরা কারো সিন্ডিকেটের তৎকা করি না। সম্প্রতি মালয়েশিয়া বাংলাদেশে অভিবাসীদের অবস্থা নিয়ে হতাশা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। এসব বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। 2 দিনের সফরে আজ ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সফরে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নতুন সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের সফর। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে 2 দিনের সফরে ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে কাতারের আমিরের। রোববার দুপুরে সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সফরে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে। কাতারের মহামহিম আমিরের সফরে নিম্নলিখিত কর্মসূচিগুলো অন্তর্ভুক্ত আছে। তিনি আগামীকাল বিকেলে বিশেষ বিমানযোগে আসবেন এবং এরপর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে এবং মহামান্য রাষ্ট্রপতির সাথেও তার সাক্ষাৎ হবে। বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত গভীর বলেও জানান হাসান মাহমুদ। দুই দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি নতুন উচ্চতায় উন্নীত হবে এবং আমাদের যে দুই দেশের মধ্যে বহু মাত্রিক যে সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে। এর আগে নিজ দপ্তরে পাকিস্তানের হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় 71-এর গণহত্যার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এই সফরে 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে, তার মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। মালয়েশিয়ার বাংলাদেশি কর্মীরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ার সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে কন্টিনিউয়াস এনগেজমেন্টের মধ্যে আছি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মৈছুর দলের বড় জয়, এর মধ্য দিয়ে পার্লামেন্টের নিয়ন্ত্রণও নিতে চলেছে চীনপন্থী এ নেতা। রাজধানীর মিরপুরে এবার পাশবিকতার শিকার 4 বছরের এক শিশু। রূপনগরে একটি বাসার গ্যারেজে চলে এই নির্মমতা। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে অভিযুক্ত ধর্ষককে আটক করে। বিস্তারিত রিশাদ অনমের রিপোর্টে। 4 বছরের শিশু সুমাইয়া আক্তারকে এসির বাতাসের প্রলোভন দেখিয়ে গাড়িতে প্রবেশ করে ধর্ষণ চেষ্টা করে আয়মান আফসিদ। পরে অন্য শিশুরা মেয়ের মাকে ডেকে আনার পর গাড়ির ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করেন এলাকাবাসী। এ সময় গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। মিরপুরের রূপনগরের 20 নম্বর সড়কের 69 নম্বর বাসার গ্যারেজে ঘটে এ ঘটনা। বললে পরে বাবু ডিজা আমার কইছে যে তোমার সুমাইয়ারে দৌড়ে নিছে গাড়ির ভিতরে নিয়ে বইরালছে। বললে ওর বাদে আমি তো ফাঁক বয়সি বাদে দৌড়ে আইসি আই দি রাস্তা মানে কোনো গাড়ি নাই বাদে কই এনে লইয়া যাইছে বাদে যেটি লইয়া যাইছে এনে যা দি মাইকুর ভিতরে মাইকুর মানে যে কিলাইতেছি দরজা খুলে না, মাইকুর খুলে না দেখে বাদে আমি রাস্তার দারোয়ানে ডাক দিছি, দারোয়ানে যা খুলছে খুললে ওর বাদে আমি আর কইতে পারি না, আমি অজ্ঞান হয়ে হয়ে রয়েছি চিল্লান মারে।
ঘটনা জানাজানি হলে বাসা ঘিরে রাখেন জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দুইটা ডাকছে, ওই দুইটা যায় নাই। পরে ছোট মেয়েটার আসো এসির বাতাস খিলাইনের কথা নিয়ে গেছে। পরে আর দুটা মেয়ে আসলে ওই দুটা মেয়ে ওই মেয়ের মায়েরা যায় গেছে, তোমার মেয়ের গাড়ির মধ্যে যায় তুলছে। হুরবাই রাখছে, মেয়ের দুধটার মাথায় দইরা রাখছে, দইরা রাখে যেমনি চিকেন বাদে দারোয়ান রে লইয়া ওয়া কইরা খুলছে দেহে মানে মাইয়ার অবস্থা খারাপ। পরে বাসা থেকে অভিযুক্তকে আটক করে রূপনগর থানা পুলিশ। চাচার বাসায় বেড়াতে এসে এ ঘটনা ঘটায় ৫ম শ্রেণীর ওই শিশু। পুলিশ জানায় প্রাথমিকভাবে ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত শিশু। পরীক্ষা নিরীক্ষা চলছে, চিকিৎসাধীন হচ্ছে। আমাদের ফোর্স অফিসার সবাই আছে, তাদের বক্তব্য ডাক্তারের বক্তব্য নেওয়ার চেষ্টা করতেছে। সে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করছে। আমরা নিয়মিত যে মামলা আছে, যেটা আইনগত ব্যবস্থা যা যা করার, যদি ধর্ষণের অভিযোগ আমরা ধর্ষণ মামলা নেব। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কিশোর আইনে রূপনগর থানায় ধর্ষণ মামলা করা হয়। ঋষাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। দেশে পাল্লা দিয়ে বাড়ছে হৃদরোগ। মোট মৃত্যুর 17% এই রোগে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দিনে গড়ে জরুরি বিভাগে সেবা নেন অন্তত 300 রোগী। বিশেষজ্ঞরা বলছে হৃদরোগ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। আক্রান্তদের যত দ্রুত চিকিৎসা শুরু করা যায়, এতে তাদের আরোগ্য লাভের সম্ভাবনা বেশি। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। গভীর রাতে গগনবিদারী কান্নায় ভারী জাতীয় হৃদরোগ হাসপাতাল। হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। সময় বড্ড দেরি হয়ে গেছে, মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাই নিথর দেহ নিয়েই বাড়ি ফেরার আয়োজন। প্রতি মুহূর্তেই এমন নতুন ঘটনার জন্ম হয় এই হাসপাতালে। রাত যতই গভীর হোক, রোগী ও স্বজনদের আনাগোনা চলতেই থাকে। কখনো ক্লান্ত শরীরে বসার জায়গায় শুয়ে পড়েন অনেকে। হাসপাতালে আসার কারণ ভিন্ন হলেও প্রতি মুহূর্তে শঙ্কায় কাটে স্বজনদের। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় তাদেরকে মনিটরিং করতে হয়। এখানে আপনার একটা মিনিট একটু লেট করবেন, যে কোনো কিছু হয়ে যেতে পারে। হাসপাতাল তো থাকার স্পেস নাই, তারপরে আপনার রোগী নিয়ে দৌড়াদৌড়ি, এ নিয়ে তো মানসিকভাবে এমনিতে একটু বিপর্যস্ত অবস্থায় থাকে। একটা প্রেশার থাকে, দৌড়াদৌড়ি করতে হয়। আর সরকারি হাসপাতাল এখানে ওখানে দৌড়াদৌড়ি তো অবশ্যই। দেশে অব্যাহত আর্থসামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার পরিবর্তনের প্রভাবে বাড়ছে হৃদরোগে আক্রান্তের হার। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে মৃত্যুর কারণগুলোর মধ্যে সর্বোচ্চ 17% মৃত্যু হয় হৃদরোগে। হার্ট অ্যাটাকের পর খুব কম সময়ে হাতে থাকে। স্বল্প সময়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসাও বড় চ্যালেঞ্জ। বিভিন্ন কারণে নির্মম সাক্ষী হতে হয় অ্যাম্বুলেন্স চালকদের। সঙ্গে রোগী বহনকারীদেরও থাকতে হয় বাড়তি সতর্ক। অনেক আছে রুগী অস্থির হয়ে থাকা, বুঝানোর সমস্যা, এদের সাথে রাগ করা যাবে না, কারণ আর তো রুগী তো খারাপ। রুগী অনেক সময় অনেক সিরিয়াস থাকে, যত তাগিদা যাইতে পারবো তত তাগিদা রুগীটা সেবা হবে। মাঝে মধ্যে আসতে গেলে গেটের সামনে আসছি, মারা গেছে, এটা নিজের কাছে একটা কষ্টজনক। কায়িক পরিশ্রম না করা, খাদ্যাভ্যাসে পরিবর্তন ও ধূমপান সহ নানা কারণে বাড়ছে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি। এই হার্টের রোগ এই বৃদ্ধির মূল কারণ হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন। এক নম্বর হচ্ছে যে আমাদের লাইফস্টাইল, আমরা যেটা যদি বলি, আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের হাঁটা অপরিমিত। আমরা একটা সুস্থ মানুষকে বলি যে অ্যাটলিস্ট প্রতিদিন 40 মিনিট করে হাঁটার জন্য। তার খাওয়া দাওয়ার লাইফস্টাইল, আমাদের বিশেষ করে আরবান এলাকায়, শহর এলাকায় দেখবেন যে আমাদের ফাস্টফুড খাওয়ার প্রতি একটা প্রবণতা বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। তীব্র গা ঘামা, বুকে ব্যথা সহ হার্ট অ্যাটাকের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। ইংলিশ এফএ কাপের ফাইনালে ম্যান ইউ, লা লিগায় রিয়াল দুর্গে হারল বার্সা, শিরোপার আরো কাছে ভিনিরা। গরমের তীব্রতা নিত্যপণ্যের বাজারেও সব ধরনের পণ্যেরই দাম আকাশ ছোঁয়া। আজকে সবজির বাজার পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। হাসান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হাসান, যেমনটি বলছিলাম, একে তো তীব্র গরম, তার উপর হচ্ছে সবজির বাজার কিংবা নিত্যপণ্যের বাজার চড়া মূল্য। এই মুহূর্তে সবজির বাজার দর কেমন দেখছেন? সর্বশেষ খবরাখবর জানাবে। স্নেহা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমি এই মুহূর্তে আছি আসলে সুনামগঞ্জের পৌর শহরের কিচের মার্কেট এলাকা। এখানে সুনামগঞ্জ পৌর শহরের সবচেয়ে বড় বাজার এটি। আপনাকে যদি আমি একটু দেখাই আজকে যে এখানে নিত্যপণ্যের যে বাজার, আজকে কিছুটা দাম কম থাকলেও তবে নতুন যে সবজিগুলো আসছে সেগুলো অনেকটা দামে বিক্রি করা হচ্ছে। যেমন আলু বিক্রি করা হচ্ছে
60 থেকে 70 টাকা এবং মূলা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। তারপরে হচ্ছে আপনার পটল বিক্রি করা হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। কাঁকরোল বিক্রি করা হচ্ছে 140 টাকা কেজি। তো এই সবজিগুলোর দাম আসলে তুলনামূলক বেশি বলে ক্রেতারা বলছেন। তবে বাকি যে টমেটো, কাঁচামরিচ, শসা, সেই সবজিগুলোর দাম অনেকটা কম আছে বলে ক্রেতারা বলছেন। তো আপনি জানেন যে এইখান থেকে কিছুটা দূরেই হচ্ছে নদীর পাড়, যেখানে পুরো জেলা থেকে, জেলা গ্রামাঞ্চল থেকে সবজি আসে এবং এই ওই নদীর পাড় থেকে আসলে এখানে সবজি বিক্রি করা হয় এবং এই যে একটু জায়গার যে দূরত্ব, সেই দূরত্ব থেকে কিনে এনে এখানে আসলে খুচরা বিক্রি করা হয়, এখানে পাইকারি বিক্রি করে এবং এইখান থেকে কিনে এনে আসলে প্রতি কেজিতে 20 টাকা 30 টাকা করে বেশি বিক্রি করেন এই খুচরা বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বাজারের সর্বশেষ তথ্য। স্নেহা। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম সুনামগঞ্জ থেকে সবজির বাজার দরের সর্বশেষ পরিস্থিতি। ফরিদপুরে বাস পিকআপ সংঘর্ষে 15 জন নিহতের ঘটনায় জড়িত বাসের চালক খোকন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব 6 ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাইম আহমেদ জানান, রোববার সকাল 11টার দিকে জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের স্টেশন পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ফরিদপুর র্যাব 10-এর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।